হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইন্যান্স উইথ নরেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে পিই রেশিও। পিই রেশিওর ফুল ফর্ম হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। আমরা এখানে পিই রেশিওর দুটো ফর্মুলা দেখব। প্রথম ফর্মুলাটা হচ্ছে পিই রেশিও সমান শেয়ার প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। শেয়ার প্রাইসটা আমরা এখানে গুগল বা যে কোনো স্কিনার.in বা ব্রোকারের ওয়েবসাইট থেকে আমরা পেয়ে যাবো, যে কারেন্ট শেয়ার প্রাইস যে কোনো কোম্পানির, এবং আর্নিং পার শেয়ারটাও স্কিনার থেকে আমরা পেয়ে যাবো। কিন্তু আর্নিং পার শেয়ারের ফর্মুলা হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। নেট প্রফিটটা আমরা প্রফিট অন লস থেকে পেয়ে যাবো এবং নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারটা আমরা ব্যালেন্স শিট থেকে পাবো। একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক কিভাবে আর্নিং পার শেয়ারটা ক্যালকুলেশন করা হয়। ইপিএস এর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। নেট প্রফিট হচ্ছে 1 লাখ টাকা, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 10,000 টাকা। আমরা যদি এটাকে ডিভাইড করি তাহলে আমরা 10 টাকা পাবো, মানে প্রতিটা শেয়ারের আর্নিং হচ্ছে 10 টাকা করে। এবার আমরা পি রেশিওটা যদি ক্যালকুলেশন করি, শেয়ার প্রাইস বাই আর্নিং পার শেয়ার, আমরা শেয়ার প্রাইস আগেই দেখেছি 100 টাকা এবং আর্নিং পার শেয়ারটা আমরা এখানে বার করলাম 10 টাকা, তার মানে পি রেশিওটা হবে 10। এবার আমরা পি রেশিওর দ্বিতীয় ফর্মুলাটা দেখবো। দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন বাই নেট প্রফিট। মার্কেট ক্যাপিটালাইজেশনটা আমরা গুগল থেকে বা স্কিনার.in থেকে পেয়ে যাবো এবং নেট প্রফিটটা আমরা প্রফিট অ্যান্ড লস থেকে পেয়ে যাবো। মার্কেট ক্যাপিটালাইজেশনের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার মাল্টিপ্লাইড বাই শেয়ার প্রাইস। আমরা এর আগের এক্সাম্পলটাই নিচ্ছি। আগের এক্সাম্পলে নাম্বার অফ শেয়ার ছিল 10,000 টা এবং শেয়ার প্রাইস ছিল 100 টা, মানে 10 লাখ হচ্ছে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন। নেট প্রফিটটা আগের এক্সাম্পলে আমরা নিয়েছিলাম 1 লাখ টাকা। এবার যদি আমরা পি রেশিওটা ক্যালকুলেশন করি, মার্কেট ক্যাপিটালাইজেশন বাই নেট প্রফিট, মানে মার্কেট ক্যাপিটালটা হচ্ছে 10 লাখ, নিচে নেট প্রফিটটা হচ্ছে 1 লাখ, মানে পি রেশিওটা হবে 10। পি রেশিও 10 মানে হচ্ছে ইনভেস্টাররা 10 টাকা ইনভেস্ট করছে 1 টাকা নেট প্রফিটের জন্য। পি রেশিওর মাধ্যমে ইনভেস্টাররা ভ্যালুয়েশনের সঙ্গে আর্নিং এর রিলেশন বুঝতে পারে। কোনো কোম্পানির পি রেশিও হাই হওয়ার দুটো কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে কোম্পানিটা নয় ওভার ভ্যালুড। 2 নম্বর কারণ হচ্ছে কোম্পানিটা ফিউচারে গ্রোথ পোটেনশিয়াল আছে, তাই পি রেশিওটা হাই। কোনো কোম্পানির যদি লো পি রেশিও হয় তাহলে দুটো কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে কোম্পানিটা নয় আন্ডার ভ্যালুড। 2 নম্বর কারণ হচ্ছে কোম্পানিটার ফিউচারে গ্রোথ পোটেনশিয়াল নেই, তাই ইনভেস্টাররা বেশি ভ্যালু দিতে রাজি নয় আর কি, তাই কোম্পানিটার পি রেশিও লো। পি রেশিওর সঙ্গে মার্কেট সাইকেলের সম্পর্কটা যদি আমরা দেখি, পি রেশিও মার্কেট সাইকেলের সঙ্গে ফ্লাকচুয়েশন করে। বুল রানের সময় পি রেশিও সাধারণত বেশি থাকে কারণ ইনভেস্টাররা অপটিমিজম হয় গ্রোকে নিয়ে। বিয়ার মার্কেটের সময় সাধারণত পি রেশিও কম হয় কারণ ইনভেস্টাররা রিস্ক নিতে চায় না মার্কেটে ইনভেস্ট করার। পি রেশিওর অ্যাডভান্টেজ, পি রেশিওর মাধ্যমে একটা কোম্পানির সঙ্গে সেম ইন্ডাস্ট্রির একটা কোম্পানির তুলনা করা যায়। পি রেশিও ক্যালকুলেশন করা এবং বোঝা খুব সহজ। পি রেশিওর মাধ্যমে ইনভেস্টারদের এক্সপেকটেশন এবং ইনভেস্টারদের সেন্টিমেন্ট বোঝা যায়। পি রেশিও লিমিটেশন, আর্নিংকে যদি কোম্পানির ম্যানেজমেন্ট ম্যানিপুলেশন করে তাহলে পি রেশিওর উপরে এফেক্ট পড়ে। পি রেশিওর মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি কোম্পানির সাথে অন্য ইন্ডাস্ট্রি কোম্পানির তুলনা করা যায় না। অ্যাডজাস্টেড ইপিএস জিনিসটা কি আমরা দেখবো। কিছু কিছু টাইমে বিজনেসে এক্সট্রাঅর্ডিনারি লস বা প্রফিট হয়ে থাকে, যেমন ন্যাচারাল ডিজাস্টার, লিগাল সেটেলমেন্ট বা কোনো অ্যাসেট সেল করার জন্য। এইগুলো হওয়ার জন্য আর্নিং এর উপরে সিগনিফিকেন্ট এফেক্ট পড়ে, ফলে কম্পেয়ার করার সময় আমাদের অসুবিধা হয়। তাই কোম্পানি এগুলোকে এক্সক্লুড করে দেখায়, সেটাকেই অ্যাডজাস্টেড ইপিএস বলে। প্রফিট অন লস স্টেটমেন্টকে যদি ম্যানিপুলেশন করা হয় ইপিএস এর উপর কি এফেক্ট পড়ে সেটা আবার আমরা দেখবো। আমরা এখানে একটা প্রফিট অন লস স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে নর্মাল, মানে এখানে কোনো ম্যানিপুলেশন হয় না। দ্বিতীয়টা হচ্ছে ডিপ্রিসিয়েশনকে ম্যানিপুলেশন করা হয়েছে। তৃতীয়টা হচ্ছে আদার্স ইনকামকে ম্যানিপুলেশন করা হয়েছে। আমরা এখানে সেল দেখতে পাচ্ছি, প্রথমটা নর্মাল আর কি 100 টাকা এবং এক্সপেন্স হয়েছে 40 টাকা। অপারেটিং প্রফিট পাচ্ছি আমরা এখান থেকে 60 টাকা। অপারেটিং ইনকাম হয়েছে 10 টাকা, আমরা এখানে অ্যাড করছি অপারেটিং প্রফিটের সাথে এটা। এবং কোম্পানিটা লোনের ইন্টারেস্ট দিয়েছে 5 টাকা, তার জন্য এটা আর কি কোম্পানিটার খরচা, তাই এটা বাদ দিচ্ছি আমরা এখান থেকে। ডেপ্রিসিয়েশন হয়েছে কোম্পানিটা 20 টাকা, আমরা এটা বাদ দিচ্ছি কারণ এটা কোম্পানিটা খরচা। টোটাল অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে 45 টাকা। ট্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে 15 টাকা। এটা বাদ দেওয়ার পর আমরা নেট প্রফিটটা পাচ্ছি 30 টাকা। আমরা কোম্পানিটা টোটাল শেয়ার সংখ্যা ধরেছি 5টা। আমরা যদি এবার ইপিএসটা ক্যালকুলেশন করি, ইপিএস এর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। আর্নিং পার শেয়ারটা হবে 6 টাকা, মানে প্রত্যেকটা শেয়ার 6 টাকা করে ইনকাম করেছে আর কি। এবার আমরা দেখবো ডেপ্রিসিয়েশন যখন ম্যানিপুলেশন করা হয় আর্নিং পার শেয়ারের উপর কি প্রভাব পড়ে। আমরা এখানে সেল, এক্সপেন্স, আদার ইনকাম, ইন্টারেস্ট এগুলো সব একই রাখছি, খালি ডেপ্রিসিয়েশনের জায়গায় 20 ছিল, আমরা এখানে ডেপ্রিসিয়েশনটা 10 করে দিয়েছি। দেখতে পাচ্ছি কিনা যায় অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্সটা হয়ে গেছে 55 টাকা এবং ট্যাক্সটা আমরা বাড়িয়েছি যেহেতু অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্সটা বেড়েছে আর কি, তাই আমরা এখানে ট্যাক্সটা ধরেছি বাড়িয়ে 20 টাকা এবং আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিটটা হয়েছে 35 টাকা। আমরা জানি শেয়ার সংখ্যা আগের মতো সেমই ছিল, মানে 5ই ধরেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইপিএসটা হয়ে গেছে 7, মানে নেট প্রফিট যদি বাড়ে ডেপ্রিসিয়েশনকে যদি কমিয়ে রেখে তাহলে শেয়ার ইপিএসটা আর কি বেড়ে যাবে আর কি। ঠিক আমরা তৃতীয় এক্সাম্পলটা দেখবো। তৃতীয় এক্সাম্পলেরও আমরা সবকিছু একই রাখছি, খালি আদার ইনকামটাকে চেঞ্জ করছি। আদার ইনকামটা
ইনকামটা খালি বাড়িয়ে দিচ্ছি। আদার ইনকামের জায়গা দেখতে পাচ্ছি আমরা আগে 10 ছিল, এখন আমরা 25 করছি, তার জন্য নেট প্রফিট হয়ে গেছে 40 টাকা। এবার আমরা যদি নাম্বার অফ শেয়ারটা আমরা কনস্ট্যান্ট 5ই রেখেছি। এবার আমরা যদি আর্নিং পার শেয়ারটা দেখি, আর্নিং পার শেয়ারটা হচ্ছে 8। যদি কোনো কোম্পানি নেট প্রফিটটাকে ম্যানিপুলেট করতে চায় তাহলে সে ডিপ্রিসিয়েশনটাকে কমিয়ে দেখাতে পারে এবং আদার্স ইনকামটাকে সে বাড়িয়ে দেখাতে পারে, এর ফলে নেট প্রফিটটা বেশি আসবে। আর নেট প্রফিট বেশি এলেই আর্নিং পার শেয়ারটাও বেশি আসবে, এর ফলে পি রেশিওর উপর প্রভাব পড়বে। একই সেক্টরে দুটো কোম্পানি আলাদা আলাদা পি রেশিও হয় কেন? কোম্পানি যদি হাই গ্রোথ প্রসপেক্ট থাকে তাহলে হায়ার পি রেশিও হয়, মানে ইনভেস্টাররা গ্রোথের জন্য বেশি পরিমাণ টাকা দিতে রাজি আছে। কোম্পানি যদি স্টেবল এবং প্রেডিক্টেবল আর্নিং হয়ে থাকে তার পি রেশিও বেশি হবে, যেমন নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার। কোম্পানির যদি প্রফিট মার্জিন বেশি হয়ে থাকে তাহলেও হায়ার পি রেশিও হবে। মার্কেট লিডার যদি হয় কোম্পানিটা, তার পি রেশিও বেশি হয়। যদি ম্যানেজমেন্ট এবং প্রমোটারের ট্র্যাক রেকর্ড ভালো হয়, মানে ম্যানেজমেন্ট যা প্রমিস করেছে সেটাই ডেলিভার করেছে এবং প্রমোটারের কোনো ব্যাড রেকর্ড নেই, সেই কোম্পানিটার পি রেশিও বেশি হবে। কোম্পানির যদি ডেট লেভেল কম থাকে তাহলে সেই কোম্পানিটার পি রেশিও বেশি হবে। সিক্লিক্যাল কোম্পানির সঙ্গে আমরা এবার পি রেশিও সম্পর্কটা দেখব। কোনো কোম্পানির বিজনেস পারফরমেন্স এবং স্টক প্রাইস ইকোনমিক সাইকেলের সঙ্গে যদি লিঙ্ক হয় সেই কোম্পানিগুলোকে সিক্লিক্যাল কোম্পানি বলা হয়। সিক্লিক্যাল কোম্পানি ইকোনমিক এক্সপেনশনের সময় রেভিনিউ এবং প্রফিট দুটোই বেশি হয়। যখন ইকোনমিক কন্ট্রাকশন হয় তখন রেভিনিউ এবং প্রফিট কমতে থাকে। এটাই হচ্ছে সিক্লিক্যাল কোম্পানির আর কি বৈশিষ্ট্য। ইকোনমিক এক্সপেনশনের সময় প্রফিট যেহেতু বাড়ে, আমরা যদি পি রেশিওর উপর এর ইফেক্টটা দেখি, পি রেশিওর ফর্মুলাটা হচ্ছে শেয়ার প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। যেহেতু আর্নিং পার শেয়ারটা ইকোনমিক এক্সপেন্সের সময় বেড়ে যায়, সেহেতু কোম্পানির পি রেশিও যেটা থাকে সেটা আর কি কম দেখায়। এবার যদি আমরা ইকোনমিক কন্ট্রাকশনের সময় যদি পি রেশিওর উপর এফেক্টটা দেখি, ইকোনমিক কন্ট্রাকশনের সময় আর্নিংটা যেহেতু কোম্পানির কমে যায়, এর ফলে পি রেশিওটা বেশি শো হয়। তাই আমরা যখন কোনো সিক্লিক্যাল কোম্পানিতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করব, তখন পি রেশিও যখন বেশি থাকে তখন স্টক প্রাইসটার দাম কম থাকে, কারণ তখন আর্নিং পার শেয়ারটা যেটা হয় সেটাও কম থাকে যেহেতু, তাই পি রেশিওটা বেশি শো হয়। তাই আমরা যখন পি রেশিওটা বেশি থাকে তখন আমরা সিক্লিক্যাল কোম্পানিতে এগুলো ইনভেস্ট করার চিন্তা ভাবনা করব। আশা করি সিক্লিক্যাল কোম্পানিতে পি রেশিওর ইম্প্যাক্টটা বোঝা গেছে। প্রাইস টু আর্নিং রেশিও দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে টেলিং পি বা অ্যাকচুয়াল পি, আর একটা হচ্ছে ফরওয়ার্ড পি। টেলিং পি মানে হচ্ছে কোম্পানির যে কারেন্ট শেয়ার প্রাইস চলছে সেটাকে যদি আমরা লাস্ট 12 মাসের আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা টেলিং পি পাবো। ফরওয়ার্ড পি মানে হচ্ছে কোম্পানির যে কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে সেটাকে যদি আমরা ফোরকাস্টেড আর্নিং পার শেয়ার দিয়ে ডিভাইড করি তখন আমরা ফরওয়ার্ড পি পাবো। টেলিং পি রেশিও এবং ফরওয়ার্ড পি রেশিওর একটা করে এক্সাম্পল দেখা যাক। কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 100 টাকা, লাস্ট 12 মান্থের আর্নিং পার শেয়ার হচ্ছে 5 টাকা। এবার যদি আমরা টেলিং পি রেশিওটা ক্যালকুলেশন করি, টেলিং পি রেশিওর ফর্মুলাটা হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস ডিভাইডেড বাই লাস্ট 12 মান্থ আর্নিং পার শেয়ার। এখানে কারেন্ট শেয়ার প্রাইসটা হচ্ছে 100 টাকা এবং লাস্ট 12 মান্থ আর্নিং পার শেয়ারটা হচ্ছে 5 টাকা, তাহলে টেলিং পিটা হচ্ছে 20 টাকা। এবার ফরওয়ার্ড পি রেশিওটা দেখা যাক। ফরওয়ার্ড পি রেশিওটা আমরা কারেন্ট শেয়ার প্রাইসটা হচ্ছে 100 টাকা এবং নেক্সট 12 মান্থের আর্নিং পার শেয়ার হচ্ছে 6 টাকা। এবার আমরা ফরওয়ার্ড পি রেশিওর ফর্মুলাটা যদি বসাই, ফরওয়ার্ড পি রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস ডিভাইডেড বাই নেক্সট 12 মান্থ আর্নিং পার শেয়ার। এখানে আমরা কারেন্ট শেয়ার প্রাইসটা হচ্ছে 100 টাকা এবং নেক্সট 12 মান্থ আর্নিং পার শেয়ারটা হচ্ছে 6 টাকা। তার মানে আমরা এখানে ফরওয়ার্ড পিটা পাচ্ছি 16.67। টেলিং পি রেশিওতে আমরা হিস্টোরিক্যাল আর্নিং নিচ্ছি, ফরওয়ার্ড পি রেশিওতে আমরা ফিউচার আর্নিং নিচ্ছি। আশা করি টেলিং পি রেশিও এবং ফরওয়ার্ড পি রেশিও কি জিনিসটা বোঝা গেছে। এবার আমরা পি রেশিও এক্সপেনশন এবং কন্ট্রাকশন কি জিনিসটা সেটা দেখব। পি রেশিও যখন এক্সপেনশন হয় তখন স্টক প্রাইস ইনক্রিজ করে। কোম্পানির আর্নিং যদি কনস্ট্যান্ট বা স্লো স্পেসে বাড়ে স্টক প্রাইসের থেকে, সেটাকেই পি রেশিও এক্সপেনশন বলে। এবার আমরা পি রেশিওর এক্সপেনশনের কারণ যদি দেখি, কারণগুলো হলো ইনভেস্টাররা কোম্পানির ফিউচার নিয়ে অপটিমিস্টিক হয় তাই পি রেশিও এক্সপেনশন হতে পারে। ইনভেস্টাররা ফিউচার আর্নিং বেশি এক্সপেক্ট করতে পারে তাই পি রেশিওর এক্সপেনশন হতে পারে। ইন্টারেস্ট রেট যখন লো হয় তখন পি রেশিওর এক্সপেনশন হয়। ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক এক্সপেনশনের সময় ইনভেস্টাররা মার্কেট নিয়ে পজিটিভ আউটলুক থাকে, এর ফলে পি রেশিও এক্সপেনশন হয়। মার্কেটে যদি লিকুইডিটি ভালো থাকে, এর মানে ইনভেস্টারদের কাছে টাকা আছে আর কি, এর ফলে পি রেশিও এক্সপেনশন হয়। পি রেশিও এক্সপেনশনের একটা এক্সাম্পল হচ্ছে, ধরা যাক কোনো কোম্পানি গ্রাউন্ড ব্রেকিং কোনো টেকনোলজি প্রোডাক্ট তৈরি করেছে, এর ফলে কোম্পানিটা ফিউচারে আর্নিং পোটেন্সিয়াল প্রচুর বেশি হওয়ার চান্স আছে, এর ফলে কোম্পানিটা পি রেশিও এক্সপেনশন হতে পারে। ধরা যাক যখন কোম্পানিটা টেকনোলজিটা তৈরি হয়নি তখন কোম্পানিটার শেয়ার প্রাইস ছিল 800 টাকা এবং আর্নিং পার শেয়ার ছিল 20 টাকা এবং পি রেশিও তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 800 ডিভাইডেড বাই 20 করি তাহলে পি রেশিওটা হবে 40। এবার গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি পরের কোয়ার্টারে আমরা যদি দেখি
কোম্পানিটার ইপিএস হয়ে দাঁড়িয়েছে 25 টাকা, এবং যেহেতু কোম্পানিটা গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজিটা ব্রেক থ্রু করেছে তাই কোম্পানির শেয়ার প্রাইসটা আর কি 1600 টাকা হয়ে গেছে। পি রেশিওটা হবে 64। এবার আমরা পি রেশিও কন্ট্রাকশন কি জিনিসটা সেটা দেখবো। পি রেশিও কন্ট্রাকশন মানে স্টক প্রাইস ডিক্রিজ করে। কোম্পানির আর্নিং যদি স্টক প্রাইসের থেকে তাড়াতাড়ি কমে সেটাকে পি রেশিও কন্ট্রাকশন বলে। পি রেশিও কন্ট্রাকশন কী কী কারণে হয়? যদি ফিউচারে কোম্পানির আর্নিং পোটেনশিয়াল কম থাকে, মানে আর্নিং গ্রোথ যদি কম থাকে তাহলেও পি রেশিও কন্ট্রাকশন হতে পারে। হাই ইন্টারেস্ট এনভায়রনমেন্টে ইনভেস্টাররা পছন্দ করে বেশি পরিমাণে ফিক্সড ইন্টারেস্ট টাইপের জিনিসে ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে, তাই তখন তারা স্টক আর কি বিক্রি করতে যায়, তখন পি রেশিও কন্ট্রাকশন হতে পারে। ইকোনমিক ডাউনটাউন বা ইকোনমিক কন্ট্রাকশনের সময়ও পি রেশিও কন্ট্রাকশন হয়, কারণ তখন ইনভেস্টাররা আর কি বেশি পরিমাণে ফিক্সড ইনকাম টাইপের সিকিউরিটিতে ইনভেস্ট করতে চায়। পি রেশিও কন্ট্রাকশন একটা এক্সাম্পল আমরা যদি দেখি এবার, গিফটিং বিজনেস একটা সিজনাল বিজনেস এবং কোম্পানির গিফটিং বিজনেসের এবারে সিজনটা ভালো ছিল না, তাই আর কি কোম্পানির নেট প্রফিটটা ভালো হয় না, এর ফলে কোম্পানির পি রেশিওটা কন্ট্রাকশন হয়েছে। পি রেশিও কন্ট্রাকশন হওয়ার আগে আর্নিং পার শেয়ার ছিল 5 টাকা এবং শেয়ার প্রাইস ছিল 200 টাকা। এবার যদি আমরা পি রেশিওটা ক্যালকুলেশন করি, পি রেশিওটা হচ্ছে 40। আর্নিংটা মিস করার পর পি রেশিও হয়েছে 4.5 টাকা করে এবং শেয়ার প্রাইস হচ্ছে 150 টাকা। এবার যদি আমরা পি রেশিওটা ক্যালকুলেশন করি 150 বাই 4.5 করি, তাহলে পি রেশিওটা হবে 33.3। মানে আগের পি রেশিও ছিল 40 টাকা এবং এখন পি রেশিও হচ্ছে 33.3, মানে প্রায় 6.7 কাছাকাছি পি রেশিও আর কি কমে গেছে। এই কমে যাওয়াটাকে পি রেশিও কন্ট্রাকশন বলে। এবার আমরা দেখবো হাই পি রেশিও ইনভেস্টিং কখন কাজ করে আর কি। যদি কোম্পানিটা স্ট্রং গ্রোথ প্রসপেক্ট থাকে ফিউচারে, তাহলে হাই পি রেশিও ইনভেস্টিং কাজ করে। যদি কোম্পানিটা মার্কেট লিডার হয় কোনো একটা সেক্টরে, তাহলে হাই পি রেশিও কাজ করে। যদি কোনো ইনোভেটিভ সেক্টরে কোম্পানিটা আর কি কাজ করে, তাহলে হাই পি রেশিও ইনভেস্টিং আর কি কাজ করতে পারে। টেসলা এবং অ্যামাজন যখন আর্লি স্টেজে ছিল আর কি, তখন তাদের আর কি অনেক পি রেশিও বেশি ছিল এবং যদি কেউ ইনভেস্ট করতো তাহলেও সে পয়সা আর কি তো বানাতে পারতো আর কি। আর্লি স্টেজে কোম্পানিগুলো পি রেশিও বেশি থাকে কারণ তাদের প্রফিটটা কম থাকে আর কি, তাই জন্য পি রেশিওটাও বেশি হয়। যদি মার্কেট কন্ডিশন ফেভারেবল থাকে, মানে বুল মার্কেট চলছে, তখন পি রেশিও আর কি বেশি হয়, তখন হাই পি ইনভেস্টিং কাজ করে আর কি। কোম্পানির আর্নিং আমরা নেক্সট 5 বছর 10 বছরে কত হতে পারে সেটা দিয়ে আমরা প্রেডিক্ট করি। সেই সব কোম্পানিগুলোর পি রেশিও হাই থাকবে এবং সেই সব কোম্পানিতে ইনভেস্ট করলে আমরা আর কি পয়সা আর কি বানাতে পারবো। যেমন নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্ট, যদি কেউ 10 বছরের টাইম ফ্রেমে ইনভেস্ট করে থাকে সে আর কি লস করবে না। স্ট্রং ম্যানেজমেন্ট টিম যদি কোনো কোম্পানির থাকে, সেই কোম্পানিটা আর কি হাই পি ডিমান্ড করে। যদি আমরা সেই কোম্পানিগুলো ইনভেস্ট করি, আমরা টাকা বানাবো লং পিরিয়ডের জন্য ইনভেস্ট। যদি কোনো কোম্পানি মনোপলি বা অলিগোপলি ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে কোম্পানিটার কাছে প্রাইসিং পাওয়ার আছে কোনো আর কি প্রোডাক্টটা যেটা বিক্রি করে, সেই সব কোম্পানিগুলো সাধারণত হাই পি হয়ে থাকে। সেই সব কোম্পানিগুলো যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমরা পয়সা বানাবো। যদি কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি হাই হয়ে থাকে, সেই সব কোম্পানিগুলো আর কি পি রেশিও অনেক বেশি হয়ে থাকে। যদি সেই সব কোম্পানিগুলো ইনভেস্ট করি সেটাতেও আমরা আর কি পয়সা বানাতে পারি। যদি কোনো কোম্পানির ক্যাশ ফ্লো স্ট্রং হয়, সেই সব কোম্পানিগুলোর পি রেশিও হাই হয়ে থাকে। এবার আমরা পেগ রেশিও জিনিসটা কি সেটা দেখবো। পেগ রেশিওর ফুল ফর্ম হচ্ছে প্রাইস আর্নিং টু গ্রোথ। কোনো কোম্পানির পি রেশিওকে যদি আমরা তার আর্নিং পার শেয়ারের গ্রোথ দিয়ে যদি ডিভাইড করি, যেটা পাই সেটাকেই পেগ রেশিও বলা হয়। পেগ রেশিওর ফর্মুলা হচ্ছে পি রেশিও ডিভাইডেড বাই আর্নিং গ্রোথ রেট। পেগ রেশিও হলো একটা ভ্যালুয়েশন রেশিও। পেগ রেশিওর মাধ্যমে বোঝা যায় কোনো কোম্পানি তার আর্নিং গ্রোথের থেকে ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু। পি রেশিওর মাধ্যমে আমরা লো পি কোম্পানিগুলোকে আন্ডার ভ্যালু ধরি এবং হাই পি কোম্পানিগুলোকে ওভার ভ্যালু ধরি। আমরা যদি পি রেশিওর মাধ্যমে কোম্পানিগুলোকে সিলেক্ট করি, তাহলে আমাদের হাই গ্রোথ কোম্পানি আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি থেকে মিস হয়ে যাবে, কারণ হাই গ্রোথ কোম্পানিগুলোর পি সবসময় বেশি হয়। আমরা যদি শুধুমাত্র পি রেশিও দেখি, আমাদের হাই গ্রোথ কোম্পানিগুলোকে ওভার ভ্যালুর মনে হবে। পেগ রেশিও পি রেশিওর থেকে ভালো, কারণ পেগ রেশিও গ্রোথকে ফোকাস করে এবং পি রেশিও ভ্যালুয়েশন সস্তা কোন কোম্পানিটা সেটাই ফোকাস করে। আমরা এবার দুটো কোম্পানির এক্সাম্পল নিয়ে বুঝবো কীভাবে পেগ রেশিওকে ক্যালকুলেশন করতে হয়। আমরা এখানে কোম্পানি এ, কোম্পানি বি দেখতে পাচ্ছি স্ক্রিনে। কোম্পানির এ শেয়ার প্রাইস হচ্ছে 450 টাকা এবং 2024 আর্নিং পার শেয়ার হচ্ছে 13 টাকা। কোম্পানির বি এর শেয়ার প্রাইস হচ্ছে 700 টাকা এবং কোম্পানির বি এর আর্নিং পার শেয়ার হচ্ছে 2024 27 টাকা। আমরা যদি এবার পি রেশিওটা ক্যালকুলেশন করি, কোম্পানির এর 450 ডিভাইডেড বাই 13 টাকা করি, তাহলে আর্নিং পার শেয়ারটা হচ্ছে 34.61। এবার যদি আমরা কোম্পানি বি এর পি এর রেশিওটা ক্যালকুলেশন করি, শেয়ার প্রাইসটা হচ্ছে 700 টাকা এবং আর্নিং পার শেয়ারটা হচ্ছে 2024 সালে 27 টাকা, মানে কোম্পানির পি রেশিওটা হবে 25.92। এই দুটো কোম্পানির মধ্যে এখন যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কোম্পানি এটা বেশি এক্সপেন্সিভ লাগবে কোম্পানি বি এর তুলনায়। যদি আমরা শুধু পি রেশিওর মাধ্যমে ইন্টারপ্রেট করি, এবার আমরা পেগ রেশিওর মাধ্যমে ইন্টারপ্রেট করবো কোন কোম্পানিটা বেশি এক্সপেন্সিভ, কোন কোম্পানিটা কম এক্সপেন্সিভ। পেগ রেশিও যদি 1 থেকে কম হয় তার মানে কোম্পানিটা আন্ডার ভ্যালুড, পেগ রেশিও যদি 1 থেকে বেশি হয় কোম্পানিটা ওভার ভ্যালুড,
যদি পেগ রেশিও 1-এর কাছাকাছি হয় কোম্পানিটা ফেয়ারলি ভ্যালুড। কোম্পানির এ 2023 সালের ইপিএস ছিল 5 টাকা এবং কোম্পানির বি এর 2023 সালের ইপিএস ছিল 16 টাকা। এখানে আমরা 2023 সালের নিয়েছি, কারণ হচ্ছে আমরা এখানে কম্পেয়ার করব 2023 সালের সঙ্গে 2024 সালে কোম্পানির আর্নিং পার শেয়ারটার কি কত গ্রোথ হয়েছে। এবার আমরা কোম্পানির এর গ্রোথটা ক্যালকুলেশন করি। কোম্পানি এ 2024 সালে আর্নিং পার শেয়ার ছিল 13 টাকা এবং কোম্পানির এ 2023 সালে আর্নিং পার শেয়ার ছিল 5 টাকা। 13 যদি আমরা 5 করি এবং -1 করি, আমরা দেখতে পাবো 160% ইপিএসটাকে গ্রোথ হয়েছে। ঠিক তেমনই যদি আমরা এবার কোম্পানির বি এর ক্ষেত্রে করি, আর্নিং পার শেয়ারটা কোম্পানির 2024 সালে আর্নিং পার ছিল 27 টাকা এবং কোম্পানির 2023 সালে আর্নিং পার শেয়ার ছিল 16 টাকা। সেটাকে ডিভাইড করি, তার সঙ্গে -1 করি, তাহলে 68.75% বেড়েছে দেখতে পাবো। এবার যদি আমরা পেগ রেশিওটা ক্যালকুলেশন করি, পেগ রেশিও জানি কিনা যে উপরে পিই থাকে, নিচে আর্নিং পার শেয়ারের আর কি গ্রোথটা থাকে। আমরা পি রেশিওটা কোম্পানির এর দেখে 34.5 এবং 160% হচ্ছে কোম্পানির আর্নিং পার শেয়ারটা বেড়েছে কোম্পানির এর। তাহলে কোম্পানির পেগ রেশিও হবে 0.215 এবং কোম্পানির বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, কোম্পানির আগে আর্নিং পার শেয়ার ছিল 25.92 এবং কোম্পানির আর্নিংটা গ্রোথ হয়েছে এবছরের সঙ্গে আগের বছর তুলনা করে দেখেছি আমরা 68.75, মানে কোম্পানির পেগ রেশিও হচ্ছে 0.36, মানে কোম্পানি এটা আর কি আন্ডার ভ্যালুড, কোম্পানির বিটা আর কি ওভার ভ্যালুড যদি আমরা পেগ রেশিওর মাধ্যমে তুলনা করি। আমরা যে ক্যালকুলেশনটা করলাম এটা আমরা হিস্টোরিক্যাল ডাটা নিয়ে করলাম, তাই এটাকে ব্যাকওয়ার্ড পেগ রেশিও বলে। যদি আমরা ফিউচারের ডাটাটাকে এস্টিমেট করে নিতাম, মানে 2025 সালে যদি ডাটাটাকে নিতাম, তাহলে এটা ফরওয়ার্ড পেগ রেশিও হতো। পি রেশিওর মাধ্যমে আমরা যেমন একই ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোর মধ্যে তুলনা করি, ঠিক তেমন পেগ রেশিওর মাধ্যমে আমরা একই ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোর মধ্যে তুলনা করব।